মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা তো দূরের কথা, কাল ইসরায়েলের সেনাবাহিনী এখানে এমন এক কর্মকাণ্ড ঘটালো যা এই পুরো পরিস্থিতিটিকে আরো বেশি জটিল করে তুললো। এবং এই পুরো পরিস্থিতির কনসিকুয়েন্সটা যদি আপনারা শোনেন তাহলে বুঝবেন ডিরেক্টলি এর এফেক্ট কিন্তু পাকিস্তানের উপর পড়বে। এবং আজকে নজিরবিহীন বাকবিতণ্ডায় রাষ্ট্রসংঘ ফের একবার কেঁপে উঠল এবং বাকবিতণ্ডার কেন্দ্রবিন্দুতে ছিল ভারত ও পাকিস্তান। মঙ্গলবার রাতে গাজার সিটি রিমাল এলাকায় এক বিধ্বংসী এয়ার স্ট্রাইক চালায় ইসরায়েলের সেনাবাহিনী। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানয়াহু এবং নতুন প্রতিরক্ষা মন্ত্রী পরিষ্কারভাবে জানিয়েছেন যে এই হামলার মূলে ছিল হামাসের সদ্য নিযুক্ত সামরিক প্রধান মোহাম্মদ ওদেহ। মাত্র 11 দিন আগে গত 15ই মে ইসরায়েল যখন পূর্বতন প্রধান ইজ্জত আলিদানকে খতম করে, ঠিক তখনই এই ওদেহর হাতে কিন্তু ব্যাটন তুলে দিয়েছিল হামাস। এবং এবার হামাসের সেনাপ্রধানকে নির্মমভাবে এয়ার স্ট্রাইকে খতম করলো ইসরায়েলের সেনাবাহিনী। এই আগুন এখন শুধু গাজাতে সীমাবদ্ধ নেই, এই যুদ্ধের আগুন কিন্তু পৌঁছে গেছে মধ্যপ্রাচ্যে। আমেরিকার মসনদে বসা ডোনাল্ড ট্রাম্প এই পার্টিকুলার ইস্যুটিকে একটি ভূরাজনৈতিক চাল বা মাস্টার স্ট্রোক হিসাবে ব্যাখ্যা করেছেন। কারণ আজকের দিনে দাঁড়িয়ে ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন ইরান ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামাতে পাকিস্তান এবং সৌদি আরবকে আব্রাহাম অ্যাকর্ডসে সই করতে হবে এবং ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে হবে। অর্থাৎ পুরো পরিস্থিতিটি ক্রমশ জটিল জায়গায় কিন্তু যেতে শুরু করলো ইসরায়েলের এই এয়ার স্ট্রাইকের পর। এবং এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ যা এতদিন ইরান, আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ ছিল, এর ভিতরে কিন্তু এবার ফিলিস্তিন ইস্যু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু হয়ে গেল। আমেরিকা একটি ঐতিহাসিক এখানে সিদ্ধান্ত নিতে চলেছে। কি সেই ঐতিহাসিক সিদ্ধান্ত? আমেরিকা ছলে বলে কৌশলে বুঝিয়ে দিয়েছে যে বাকি বহু মুসলিম রাষ্ট্রকেই এই মুহূর্তে আব্রাহাম অ্যাকর্ডসে সই করতে হবে। এই আব্রাহাম অ্যাকর্ডসটা কি? এই আব্রাহাম অ্যাকর্ডসের সই কি সত্যি মুসলিম রাষ্ট্র করতে পারবে? এখানেই রয়েছে আসল একটা প্রশ্ন। আজকের দিনে দাঁড়িয়ে আমেরিকার থেকে কোটি কোটি ডলার নেয় পাকিস্তান, এবং আমেরিকা যদি পাকিস্তানকে সাহায্য করা বন্ধ করে দেয় তাহলে অর্থনৈতিকভাবে দেউলিয়া একটি রাষ্ট্র কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আজকের ক্ষেত্রে এই আব্রাহাম অ্যাকর্ডসে যদি এই পাকিস্তান সই করে তাহলে পাকিস্তানে ইমরান খানের যে দল তারা কিন্তু আসিম মুনিরের বিপক্ষে চলে যাবে। এবং একই সঙ্গে আমেরিকা যে পাকিস্তানকে দিয়ে আব্রাহাম অ্যাকর্ডসে সই করে ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি পাকিস্তানের মারফত দিতে চাইছে, সেটাতেও কিন্তু আসিম মুনির বিপর্যস্ত বা একটু বিপন্ন। অর্থাৎ দু নৌকায় পা দিয়ে চলা পাকিস্তান কি করবে সেটাই কিন্তু এই মুহূর্তে তাদের কাছে সব থেকে বড় প্রশ্ন। এবার মধ্যপ্রাচ্যের যুদ্ধের মধ্যেও হামাসকে হঠাৎ করে কেন আক্রমণ করলো ইসরায়েল? আজকের দিনে দাঁড়িয়ে সেই প্রশ্ন কিন্তু বিশেষজ্ঞরা তুলতে শুরু করেছেন এবং এর পিছনেও একটি নির্দিষ্ট কারণ আছে। 7ই অক্টোবর 2023 ইসরায়েলে ঢুকে হামাস কিন্তু ভয়াবহ হামলা চালায় একটি উৎসব মুখরিত জায়গায়, যেখানে অসংখ্য ইসরায়েলি কিন্তু প্রাণ হারিয়েছেন। সেদিনই ইসরায়েলের পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছিল যে কোনো অবস্থাতেই হামাসের কোনো নেতৃত্বের অস্তিত্ব এই পৃথিবীতে কিন্তু তারা রাখবে না। এবং একের পর এক সেনাপ্রধান মানে সিনোয়ার থেকে শুরু করে মাস্টার মাইন্ড মোহাম্মদ দেইফ, তাদের সকলকেই কিন্তু ইসরায়েল খতম করেছে। 15ই মে হাদাদদের মৃত্যুর পর এই হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল কাসাম ব্রিগেডে দায়িত্ব দেওয়া হয় মোহাম্মদ ওদেহকে। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী এই ওদেহ হামাসের কোনো সাধারণ কমান্ডার ছিলেন না। 1987 সালের ফার্স্ট ইন্তেফাদা অর্থাৎ প্রথম ফিলিস্তিনি যে জাগরণ হয়েছিল সেই সময় থেকেই বিভিন্ন কার্যকলাপে যুক্ত ছিলেন এই ওদেহ। সেই ওদেহ এখন হামাসের সেনাপ্রধান হন এবং কালকে সেনাপ্রধান হওয়ার পর ইসরায়েলি এয়ার স্ট্রাইকে কিন্তু প্রাণ হারালেন। 2025 সালের মে মাসে সিনোয়ারের মৃত্যুর পরই এই ওদেহকে কিন্তু প্রাথমিকভাবে সেনাপ্রধান করার অফার দেওয়া হয়, কিন্তু ড্রোন এবং মিসাইল স্ট্রাইকের ভয়ে তিনি সেই সিদ্ধান্ত কিন্তু সে সময় নিতে চাননি। ইসরায়েলের গোয়েন্দাদের দাবি যে ওদেহ ছাড়া হামাসের কোর কাউন্সিলে আর মাত্র একজনই শীর্ষ নেতা বেঁচে আছেন, সে হলো হোম ফ্রন্ট কমান্ডার ইমাদ আকিল। সে আবার 7ই অক্টোবরের হামলায় সরাসরি যুক্ত ছিল না।
কিন্তু ওদেহ দিনের পর দিন ইন্টেল সাপোর্ট করে গেছে হামাসকে 7ই অক্টোবরের যুদ্ধের আগে, ফলে ওদেহর এই মৃত্যু ইসরায়েলের কাছে নিঃসন্দেহে সাম্প্রতিক সময় সব থেকে বড় জয়। 2015 সালে গাজায় যে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা হয়েছে এর পরবর্তী সময় থেকে, সেখানে হামাস পরিষ্কার শর্ত দিয়েছে যে ইসরায়েলকে গাজার 53% জায়গা ছাড়তে হবে, তাহলেই তারা ভারী অস্ত্র সমর্পণ করবে। কিন্তু ইসরায়েল ও নতুন ডিফেন্স মিনিস্টার পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে কোনো ছাড় নয়, হামাস সম্পূর্ণ নিরস্ত্র হামাসকে হতে হবে, তাহলেই এই আক্রমণ কিন্তু বন্ধ করা হবে। আর এখানেই ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক চাল, কূটনৈতিক চাল, যেখানে ডোনাল্ড ট্রাম্প চাইছেন বাকি যত মুসলিম রাষ্ট্র আছে তাদেরকে একই ছাতার তলায় নিয়ে আসতে এবং হামাসকে কার্যত একঘরে করে দিতে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আব্রাহাম অ্যাকর্ডকে গুরুত্ব দিতে পারে মুসলিম রাষ্ট্রগুলো, তাহলেই ডোনাল্ড ট্রাম্প আসলে এই মুহূর্তে সব থেকে বড় জয়টি পাবেন, তা বিশেষজ্ঞরা বলছেন। এবার এখানে দাঁড়িয়ে পাকিস্তান এবং পাকিস্তানের মতো যত মুসলমান রাষ্ট্র আছে তারা কি করবে, নিঃসন্দেহে বড় প্রশ্ন। পাকিস্তান কি আমেরিকার কথা অমান্য করতে পারবে? প্রথমত উত্তর হলো না। পাকিস্তানের অর্থনীতি আইসিইউতে পৌঁছে গেছে। সে দেশের বাজেট তৈরি করা, সরকারি কর্মচারীদের বেতন দেওয়া, সবকিছুর জন্যই IMF তাদের বিপুল অর্থ সাহায্য করে। এই অবস্থায় দাঁড়িয়ে আমেরিকার এই রকম কঠোর সিদ্ধান্তের বিপক্ষে তারা করবেটা কি? তাদেরকে আব্রাহাম অ্যাকর্ডে সই করতে হবে এবং ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে হবে, কিন্তু তারা তা কখনোই করতে পারবে না। পাকিস্তান রাজনৈতিক কারণের পাশাপাশি ডিপ্লোম্যাটিক স্তরেও তাদের পাসপোর্টে ইসরায়েল বিরোধী এমন কিছু কথাবার্তা লিখেছেন যা তাদের আন্তর্জাতিক স্তরে আরো হাস্যকর বস্তুতে পরিণত করেছে। আর এই আব্রাহাম অ্যাকর্ডের সুবিধা কিন্তু ভারত ইতিমধ্যেই নিতে শুরু করেছেন এবং ভারত কিন্তু স্ট্র্যাটেজিক অটোনমি বজায় রেখে দিনের পর দিন আইমেক করিডরের যেমন এই যে পরিস্থিতি তা এগিয়ে নিয়ে গেছে। অন্যদিকে ইসরায়েল, UAE এবং ভারতবর্ষের ট্রায়াঙ্গুলার যে জোটবন্ধন, সেই জোটবন্ধনের সুফলও কিন্তু ভারতবর্ষ ঘরে তুলতে পেরেছে। এখান থেকে দাঁড়িয়ে পাকিস্তানের ডবল গেম আজকে কিন্তু কার্যত ভেঙে পড়ছে, কারণ একদিকে পাকিস্তান আমেরিকাকে না বলতে পারবে না, অন্যদিকে আব্রাহাম অ্যাকর্ডে তারা সই করে ইসরায়েলকে কিন্তু নিজেদের রাষ্ট্রের বা স্বাধীন রাষ্ট্রের যে দাবি, সেই দাবিতেও একটি সমর্থন জানাতে পারবে না। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে হামাসের সেনাপ্রধানের মৃত্যু নিঃসন্দেহে মুসলিম যত রাষ্ট্র আছে তাদের কাছে বড় ধাক্কা, কারণ তারা প্রকাশ্যে এর সমালোচনাটুকু করতে পারছে না। পাশাপাশি আজকে যখন এই কাণ্ডে গোটা বিশ্ব কার্যত চমকে গেল, ঠিক তখন রাষ্ট্রসংঘে ভারতের সঙ্গে পাকিস্তানের নজিরবিহীন এক বাকবিতণ্ডা কিন্তু ধরা পড়ল এবং আজকে ভারত সরাসরি পাকিস্তানকে আলটিমেটাম দেয় একদম রাষ্ট্রসংঘে বসে। ভারতের যিনি প্রতিনিধি তিনি পরিষ্কারভাবে বলেছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তান ভারতকে 1000 টুকরে ভাঙার চেষ্টা করেছে দিনের পর দিন সন্ত্রাসবাদী হামলা চালিয়ে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তান যদি এই হামলা না চালায় তাহলে ভারত কিন্তু কড়া সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। এবং পরিষ্কারভাবে তিনি বলেছেন যে পাকিস্তান ক্রস বর্ডার টেরোরিজম ধারাবাহিকভাবে চালাচ্ছে এবং এই ক্রস বর্ডার টেরোরিজমের বিপক্ষে ভারতের 100% অধিকার আছে আত্মরক্ষার্থে তার পাল্টা দেওয়া, এবং পাকিস্তানকে এই পাল্টা দেওয়ার সময় যেরকম কনসিকুয়েন্সেস ফেস করতে হবে তা ফেস করার জন্য তারা যেন নিজেদেরকে তৈরি রাখে। পরিষ্কার বলা হচ্ছে পাকিস্তান দিনের পর দিন স্পন্সরশিপ করছে এই ক্রস বর্ডার টেরোরিজমের এবং ভারতবর্ষের সার্বভৌমত্ব এবং টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি এবং পিসফুল এক্সিস্টেন্সের বিপক্ষে বড়সড় থ্রেট তৈরি করছে পাকিস্তান। এই রকম জিনিস যদি চলতে থাকে তাহলে ভারতকে কিন্তু এর পাল্টা দিতে হবে আত্মরক্ষার্থে। অর্থাৎ রাষ্ট্রসংঘে প্রায় 190টা দেশের সামনে পাকিস্তানকে শুধু বেইজ্জত করা নয়, পাকিস্তানকে রীতিমতো আলটিমেটাম দিল ভারত, যার পাল্টা কিন্তু আজকে পাকিস্তানের পক্ষে দেওয়ার মতো কিছু ছিল না। পুরো ঘটনাগুলো যদি পরপর সাজান তাহলে দেখবেন প্রতি পদক্ষেপে পাকিস্তান এখন বিপদের সম্মুখীন। একদিকে হামাসের সেনাপ্রধান নিহত, ইসরায়েলি এয়ার স্ট্রাইক গোটা মুসলিম বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে এবং রাষ্ট্রসংঘে ভারত পাকিস্তান নজিরবিহীন দৌলতে ব্যাকফুটে পাকিস্তান। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।